আশুলিয়ায় লাশ পোড়ানোর লোমহর্ষক বর্ণনা দিলেন রাজশাহী এসআই আফজালুল। শাবিপ্রবির 2/3 শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই এবং ঐতিহ্য হারাচ্ছে নরসিংদীর হস্তচালিত তাঁত শিল্প। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। গত বছরের 5ই আগস্ট ওসি সায়েদের নির্দেশেই আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয় তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজ এই সাক্ষ্য দিয়েছেন রাজশাহী এসআই আফজালুল হক। ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন এবং এডিশনাল এসপি যে দুইজন আছেন জোন ইনচার্জ, তাদের ভূমিকার ব্যাপারে অর্থাৎ তাদের ইনঅ্যাকশন এবং পাওয়ার টু পানিশ যেটা প্রয়োগ করেননি বা ইনঅ্যাকশন করেছেন সেইটার ওপর বর্ণনা দিয়েছেন। অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন এবং আগামীকাল জেরা হবে। তারপরে হয়তো 2-1টা সাক্ষী দেওয়ার পরে আমরা তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে ওই মামলার সাক্ষ্য গ্রহণ প্রসিকিউশনের শেষ করব। প্রতিষ্ঠার 4 দশক পরও হল সংকটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবির শিক্ষার্থীরা মাত্র 33% জন্য রয়েছে আবাসন সুবিধা। অর্ধেকেরও বেশি শিক্ষার্থীকে মেসে কিংবা ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ফলে মানসিক ও আর্থিক চাপ বাড়ছে তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নতুন 2টি হলের নির্মাণ কাজ শেষ হলে কাটবে সংকট। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি আবাসন সুবিধা। শিক্ষার মান ও প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে প্রতি বছর ভর্তি হন হাজার শিক্ষার্থী। প্রথমেই তারা থমকে যান আবাসন সংকটে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 28টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 9,000, অথচ 6টি আবাসিক হলে থাকার সুযোগ হয় মাত্র 3,000 শিক্ষার্থীর। প্রায় 6,000-এরও বেশি শিক্ষার্থীকে ঠাঁই নিতে হয় ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের আশেপাশের মেস বা ভাড়া বাসায়। এতে শিক্ষার্থীদের খরচ যেমন বাড়ে, নিরাপত্তাহীনতার নেতিবাচক প্রভাব পড়ে পড়াশোনায়। একটা মেয়ে যখন আপনার বাসা থেকে নতুন করে একটা নতুন শহরে আসে, সেই জায়গাতে গিয়ে একলা একলা বাজার সাজার ম্যানেজ করা তার পক্ষে কিন্তু অনেকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষকেরা যাতে এই বিষয়টার প্রতি নজর দেন। 100% এটা নিশ্চিত করা উচিত এবং যত দ্রুত সম্ভব তত দ্রুত নিশ্চিত করা উচিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদেরকে একটা বিশেষ ক্রাইটেরিয়া অনুযায়ী হলে দেবে এবং বাকি যেগুলো যারা নিম্ন মধ্যবিত্ত বা যারা সিট পায় নাই তাদেরকে আর্থিক বিবেচনা করে তাদের যদি একটা স্কলারশিপ ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও মানছে আবাসন সংকটের কথা। 2টি নতুন হল নির্মাণ প্রক্রিয়াধীন। হল 2টি নির্মাণ হয়ে গেলে আরও 2,000 শিক্ষার্থী আবাসন সুবিধা পাবে। কয়টা ক্রাইটেরিয়া ফিক্সড করে দেওয়া হয়েছে, একটা মেধার ভিত্তিতে এবং নিড বেসড, যেটা অসচ্ছল কিছু স্টুডেন্ট থাকে মেধাবী, এইটা আরও কিছু ডিজেবলদের জন্য আমাদের কয়েকটা হলে জায়গা রাখা হয়েছে। 4টা একাডেমিক বিল্ডিং হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে এই মৌলিক যে সংকটগুলো ছিল আবাসন কেন্দ্রিক, সেইটা এখন বাস্তবিক অর্থে কিছুটা মিট আপ করার কার্যক্রম চলছে। শিক্ষার পাশাপাশি নিরাপদ ও সাশ্রয়ী আবাসন শিক্ষার্থীদের মৌলিক চাহিদা। দ্রুত আবাসন সংকট নিরসনের দাবি শিক্ষার্থীদের। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ব্রাকসুর রোডম্যাপ পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শীতকালীন ছুটির আগে নির্বাচনের দাবি তাদের। দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের গেটে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জারি করা তফসিল অংশগ্রহণমূলক ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করবে না। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গেও এটি সাংঘর্ষিক। তাই শীতকালীন ছুটির আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন
শিক্ষার্থীরা। আগামী 29 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত নরসিংদী। হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত শিল্প। তাঁতিরা ছাড়ছেন পেশা। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে রক্ষা করা যাবে না নরসিংদীর গৌরবময় বস্ত্রশিল্পকে। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় মাকুর খটখট শব্দে মুখর থাকত নরসিংদীর তাঁতপল্লীগুলো। শেখেরচর, মাধবদী ও রায়পুরা উপজেলার আমিরগঞ্জ, আদিয়াবাদ সহ জেলা জুড়েই ছিল কয়েক হাজার হস্তচালিত তাঁত। একে একে বন্ধ হয়ে যাচ্ছে কারখানাগুলো। নরসিংদীর তাঁতিদের বোনা বাহারি গামছা, চাদর, শাড়ি ও বিছানার চাদরের কদর ছিল দেশব্যাপী। সেই সুনাম এখন ইতিহাস হওয়ার পথে। নানা প্রতিকূলতা ও পাওয়ারলুমের দাপটে একে একে বন্ধ হয়ে যাচ্ছে হাতে টানা তাঁত কারখানা। অনেক তাঁতিরাই পেশা বদল করেছেন। আঁকড়ে ধরে আছেন যারা, তারাও ভালো নেই। আমি সারাদিনে 150 টাকা করতাই না, বেতন কম দেয়, অন্য আর কই নাই, অন্য কিছু আর পারি না। তো এটা কাজ করলে আমরা সপ্তাহে পাই 1 থেকে 1,500 টাকা উপরে, আর পাওয়ারলুমে কাজ করলে পাওয়া যায় 6 থেকে 7,000 টাকা। মালিকরাও মুখ ফিরিয়েছেন আধুনিক পাওয়ারলুমের দিকে। দক্ষ কারিগরের অভাব, উপকরণের বাড়তি দাম এবং সময়ের সঙ্গে পাল্লা দিতে না পারাকে দায়ী করছে মালিকপক্ষ। পাওয়ারলুম প্রোডাকশনটা কিন্তু অনেক বেশি, এই জন্য সবাই আস্তে আস্তে এই তাঁত হ্যান্ডলুম ছেড়ে দিয়ে আস্তে আস্তে পাওয়ারলুমে দিকে গেছে। 5 জেনারেশনের মেশিন আসবে তখন এক পর্যায়ে এগুলি আর থাকবে না। নরসিংদী জেলায় বন্ধ হয়ে গেছে 2/3 বেশি তাঁত। বিলুপ্তির হাত থেকে ঐতিহ্যবাহী এই শিল্পকে রক্ষা করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ এবং সরকারের পৃষ্ঠপোষকতা। যদি আমরা এটাকে ইনসেন্টিভাইজ করতে পারি, আমরা ঐতিহ্যের ধারক বাহক হিসেবে এই প্রোডাক্টটাকে আন্তর্জাতিক বাজারে উপস্থাপন করতে পারি, তাহলে সেটা আমাদের, আমি মনে করি যে আমাদের ঐতিহ্যটা টিকে থাকলো। তাঁত শিল্পীদের নিয়ে একটা মত বিনিময় করবো, তাদের এই সমস্যাটার মূল কারণটা কি, কিভাবে এটা থেকে আমরা উত্তরণ করতে পারি, এবং জেলা প্রশাসন এবং সরকারের কি করণীয় সে বিষয়গুলো আমরা নীতি নির্ধারণ করব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হস্তচালিত তাঁত শুমারি 2018-র পর আর সঠিক চিত্র পাওয়া যায় না। দেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচাতে হালনাগাদ পরিসংখ্যানও জরুরি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ভোলা লক্ষ্মীপুর নৌরুজে অবৈধভাবে চলছে স্পিডবোট, যাতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলম। অবৈধভাবে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচল করছে স্পিডবোট। তো আমি এই মুহূর্তে ইলিশা লঞ্চঘাট থেকে আপনাদেরকে সর্বশেষ জানানোর চেষ্টা করছি। এই রুট দিয়েই ভোলার সাথে লক্ষ্মীপুরের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম। এই রুটে সি সার্ভে সনদবিহীন ভাবেই চলছে স্পিডবোট। আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে লাইফ জ্যাকেট সহ নিরাপত্তা সরঞ্জাম না থাকায় ঝুঁকি নিয়েই কিন্তু পারাপার করতে হচ্ছে তাদের। এবং স্পিডবোটের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের সি সার্ভে সনদ এবং অন্যান্য যে সরঞ্জাম স্পিডবোটে থাকা প্রয়োজন সেটিও কিন্তু তারা রেখেছেন। তবে বিআইডব্লিউটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোলা লক্ষ্মীপুর রুটে স্পিডবোট অবৈধভাবেই চলাচল করছেন। এই রুটে কোনো প্রকার সি সার্ভে সনদ দেওয়া হয়নি, যার ফলে রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই রুটের যারা স্পিডবোট চলাচল করছেন তারা বর্তমানে পরিচালনা করছেন। তো বিআইডব্লিউটির পক্ষ থেকে তারা আমাদেরকে আরও জানিয়েছেন, ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি চিঠি ইস্যু করেছেন জেলা প্রশাসক, নৌ পুলিশ, কোস্টগার্ড বরাবর। আশা করা যাচ্ছে অতি দ্রুত এ চিঠির ইস্যু কার্যক্রম পরিচালনা করা হবে। কোস্টগার্ডের পক্ষ থেকে তারা এই অবৈধ স্পিডবোট চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই অবৈধ স্পিডবোট যাতে চলাচল করতে না পারে সেই বিষয়টিও তারা দেখছেন। যাত্রীদেরও নিরাপত্তার স্বার্থে তারা চাচ্ছেন যে বৈধভাবে যাতে ভোলা লক্ষ্মীপুর রুটে স্পিডবোট চলাচল করুক। এই ছিল আমার কাছে ভোলা থেকে স্পিডবোট চলাচল নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, দেশের খবরের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। ভোলার চরে লাঠিয়াল বাহিনীর উৎপাত, কেটে নিচ্ছে কৃষকের ধান। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে।
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কেমিক্যাল কারখানায় লাগা আগুন কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি শিহাব খান। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। শিহাব, আগুনের উৎপত্তিস্থল অথবা কিভাবে লাগলো সেটা জানা গেছে কিনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কি? দেখুন, আজ বেলা 12:30টার দিকে গাজীপুরের সদর উপজেলার বাগের বাজার এলাকায় অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সংলগ্ন ঠিক এই কারখানাতে ফিনিশ অয়েল মিলস লিমিটেড যে কারখানা, এই কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবরে প্রথমে কিন্তু রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে কাজে যোগ দেয়। এর পরবর্তীতে কিন্তু আরো মোট আপনার 5টি ইউনিট, মোট 7টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের উৎপত্তি স্থল সম্পর্কে ফায়ার সার্ভিসে জানতে চেয়েছিলাম যে আগুনের লাগার কারণটা কি। ফায়ার সার্ভিস আসলে এই মুহূর্তে কিন্তু আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের উৎপত্তি স্থল কোনো কিছুই তারা বলতে পারেননি বা জানাতে পারেননি, কারণ তারা এই দুটো ভেতরে 3টি সেকশন রয়েছে কারখানার। এই 3টি সেকশনের ভেতরে কিন্তু আগুনের প্রথম সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে কিন্তু আগুন পুরো 3টি সেকশন জুড়েই কিন্তু ছড়িয়ে পড়ে। এই আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে আগুনটা যদি এই কারখানার সংলগ্নে কিন্তু একটি ফিলিং স্টেশন রয়েছে। এই ফিলিং স্টেশনে কিন্তু রয়েছে অনেক ধরনের জ্বালানি কিন্তু মজুদ রয়েছে। কোনো কারণে যদি এই আগুনটি এই ফিলিং স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারতো তাহলে ভয়াবহতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো অনেকেই বাড়তো। আগুন লাগার পরপরে যে পরপর পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয়রা আতঙ্কে কিন্তু তাদের বাসাবাড়ির মালপত্র কিন্তু বাইরে নিয়ে আসে। আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম যে আগুনের হতাহতের খবর বা সামগ্রিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত কোনো কিছু আমাদের জানাতে পারেনি। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটি গঠন করা হলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের থেকে আগুনের সবশেষ। ধন্যবাদ শিহাব আপনাকে, আপনি সেখানে থাকুন। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। দর্শক, গাজীপুর সদর উপজেলা থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি শিহাব খান। ভরা মৌসুমে পর্যটক নেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আশানুরূপ পর্যটক না থাকায় হতাশ পর্যটন সংশ্লিষ্টরা। সৈকতের কলাতলি থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। ভরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে পর্যটক নেই, তাই ব্যবসায়ী যারা রয়েছেন ক্ষুদ্র থেকে মাঝারি অথবা হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ী, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা হতাশ। এই মুহূর্তে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে। এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কিছু সংখ্যক পর্যটক যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, আবার অনেকেই প্রিয়জনকে সাথে নিয়ে এসে এখানে সমুদ্র স্নানে নিমগ্ন হয়েছেন। এই সংখ্যা কিন্তু অত্যন্ত নগণ্য, যেহেতু আমরা জানি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস হচ্ছে পর্যটন মৌসুম। এই পর্যটন মৌসুমকে কেন্দ্র করে প্রতি বছর নভেম্বরের শুরু থেকেই কিন্তু পর্যটকরা কক্সবাজারে ভ্রমণ করতে আসেন, কিন্তু নভেম্বরের মাঝামাঝি সময় পার হয়ে গেলেও আশানুরূপ পর্যটকের আগমন কক্সবাজারে ঘটেনি, যার কারণে এখানে যারা ঘোড়া নিয়ে ব্যবসা করছেন এবং যারা ক্যামেরাম্যান রয়েছেন বা বিভিন্ন ছোট ছোট ব্যবসা বাণিজ্যের কাজে যারা নিয়োজিত তারাও কিন্তু অনেকটা হতাশ। এই মুহূর্তে একটু কথা বলতে চাই একজন ঘোড়াওয়ালার সাথে। একটু যদি বলতেন এবছর ব্যবসা কেমন হচ্ছে আপনাদের? একটু কম এখন, ব্যবসা প্রচুর কম এখন। সামনে শীতকালে লোকজন হবে, তখন টাকা কামাতে পারবো আমরা। তিনি আশা করছেন শীত যখন আরও বেশি ঘনিয়ে আসবে তখন আসলে পর্যটকদের আগমন ঘটতে পারে, অনেক বেশি সংখ্যক পর্যটক। ট্যুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটুকুই ছিল এখানকার পর্যটন পরিস্থিতি। দেশের খবরে আবারও নিচ্ছে একটি বিরতির সঙ্গীত। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। এতে প্রায় 2.5 ঘন্টা মহাসড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা
চিমনি গুঁড়িয়ে দেয়া সহ ইট ভাটা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়কে নামেন মালিক ও শ্রমিকরা। সকাল 9:30টার দিকে আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন পরিবহনের যাত্রীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে দুপুরের দিকে তারা অবরোধ তুলে নেন। ভোলার দুর্গম চরে ধান কাটার মৌসুম ঘিরে ফের সক্রিয় হয়েছে লাঠিয়াল বাহিনী। চরে লাঠিয়ালদের মহড়া, হামলা আর ধান লুটের ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন নেয়ামতপুর চর। মেঘনার বুকে প্রায় 2 দশক আগে জেগে ওঠা এই চরে বসবাস করছে কয়েক হাজার মানুষ। ধান চাষ, কৃষিকাজ আর মহিষ পালনই যাদের প্রধান জীবিকা। কিন্তু ধান কাটার এই মৌসুমে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে লাঠিয়ালদের দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় একদল লাঠিয়াল চর দখল ও কৃষকদের ধান লুটে নিতে মরিয়া হয়ে উঠেছে। গলার দ্বারে ছুরি নেয়, অর্থ নেয়, বন্দুক নেয়, হ্যাঁ পরে আমাকে হাঁস মুরগি লইয়া যায়। আমার জিয়ের 3টা গরু নিছে, আমার 2টা গরু নিছে, 5টা গরু লইয়া গেছে। আমরা ডরে আতঙ্কতে থাকি, পরে আমার কারো বান্য হয়। জমির মালিক পক্ষ আমরা রায় পাইছি, আমাদের জমি আমরা ভোগ করতেছি। দিনে মহড়া আর রাতে লুটপাট, এরই মধ্যে অনিশ্চয়তায় দিন কাটছে প্রকৃত জমির মালিকদের। ধান গোড়ায় তুলতে পারবেন কিনা তা নিয়েও উদ্বিগ্ন কৃষকরা। কসর মাঝি এবং বসির মেম্বার তারা মানুষজন লইয়া আমাকে খুব অত্যাচার হামলা চালাইতে আছে। সম্ভবত আমরা শৃঙ্খলা চাই, আমরা এইটা ঈশ্বরের থাওয়ার জন্য রক্ষা চাই। লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন করে নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে চরের উত্তেজনা নিরসন ও কৃষকদের নিরাপত্তায় টহল থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা অলরেডি এটা নিয়ে অ্যালার্ট আছি, আমাদের এখানে এটা নিয়ে অনেকবারই আলোচনা হয়েছে অলরেডি। এখানে যাতে অন্য কেউ জবরদখল করে তাকে বঞ্চিত করতে না পারে এই ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমাদের পুলিশ ফোর্স থেকে শুরু করে সময় মতো সবই ডিপ্লয়মেন্ট হবে এখানে। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স আলম নেমে সুজনের শিরোনামগুলো আরো একবার। আশুলিয়ায় লাশ পোড়ানোর লোমহর্ষক বর্ণনা দিলেন রাজসাক্ষী এসআই আফজালুল। শাবি প্রবীর 2/3 শিক্ষার্থীর আবাসন সুবিধা নেই। ঐতিহ্য হারাচ্ছে নরসিংদীর হস্তচালিত তাঁত শিল্প। এবং ভোলার চরে লাঠিয়াল বাহিনীর উৎপাত, কেটে নিচ্ছে কৃষকের ধান। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।